আচ্ছা, এবার তাহলে 1 বছর এইচএস এর পর কলকাতা থেকে তুমি ওডিসি শিখলে। 1 বছর না, 1 মাস। 1 মাস। তাহলে ওই বছরটা কি হলো? ওই বছরটা কিছু করিনি। কলকাতা ছিলে তো? না, আমি এখানেই ছিলাম। 1 মাস থেকে জলপাইগুড়ি চলে আসলে। না, জলপাইগুড়ি আসিনি। আমি মাস্টারমশাই বললাম 2002-এ আমি রবীন্দ্রনাথে ভর্তিও হয়েছি। হ্যাঁ, আমার আমি 2001 সালটা বলছি। 1 সালটা আমি যে সেকশন পরে আমি বসেছিলাম জলপাইগুড়িতে? হ্যাঁ, তখন তখন আমার অ্যাডমিশন হয়নি। তখন নাচ শিখতে? নাচ শিখতাম, হ্যাঁ। তখন তোমার অপশন ছিল এসি কলেজ, পিডি কলেজ অপশন ছিল, কিন্তু তুমি হ্যাঁ। যাওনি, তোমার টার্গেট ছিল না, রবীন্দ্রনাথ। আমার অ্যাডমিশন হয়নি। আই ওয়াজ লেট। এরকমও হয় লাইফে। আমি লেট মানে তোমার এইচএস রেজাল্ট পেলে? হ্যাঁ, রেজাল্ট তারপরে পেলাম। কি আই হলো? ওয়াজ ওয়েটিং ফর দ্য রেজাল্ট। আমার অ্যাডমিশন টেস্ট, ও। রবীন্দ্র ভারতী অ্যাডমিশন টেস্ট। তোমার ভাবছিলে যে হয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ, হয়ে যাবে সেটা। সেজন্য তুমি এখানে ভর্তি হতে পারো না। সেটা এখানে ভর্তি জায়গায় হতে সাপে হবে। বর হয়েছে। তারপরে হ্যাঁ, আমি মনে করি একদম সত্যি, এটা একদম সত্যি কথা বলতে, আমি মনে করি কোনো জিনিসটা খারাপের জন্য হয় না। অ্যাকসেপ্ট করতে হয়। অ্যাকসেপ্ট একদম, আমি অ্যাকসেপ্টেন্সে ভীষণভাবে বিশ্বাস করি। কোনো জিনিসটা খারাপের জন্য হয় না। দেখো, আমি যদি সে বছর এখানে ভর্তি হয়ে যেতাম, তাহলে পরে আমি এখানে সায়েন্স নিয়ে পড়তাম। অবভিয়াসলি। তো ধীরে ধীরে আমরা ওটার মধ্যে হ্যাঁ, তখন তোমাকে পড়াশোনা দিয়ে চাকরির দিকে ছুটতে হ্যাঁ হতো। হ্যাঁ, আচ্ছা। আমি যদি সেই বছর রবীন্দ্রনাথে ভর্তি হলে কথাক নিয়ে ভর্তি হতাম, তাহলে আমি ওসি ডান্সার হতাম না। আমি ঠিক। যে বছর রবীন্দ্রনাথে ভর্তি হয়েছি, আমার বন্ধুরা যারা ছিল, and আমাদের পুরো ব্যাচটা রিমার্কেবল ব্যাচ। মানে আমার বন্ধুরা আমার, মানে আমিও খুব চলো কাজ করি এরকম একটা আচ্ছা। টাইপের, এবং তারাও, মানে আমার যে কজন বন্ধুরা ছিল দে আর অলসো। এবং আমি বলবো যে ওরা আমাকে না কোনোভাবে আগলে রেখেছিল, যেটা আমি এখান থেকে গেছি, আমার বাড়ি ওখানে নয়, আমার জন্য খাবার নিয়ে আসা, আমাকে কোনোদিন লাঞ্চ কি করবো ভাবতে হয়নি। ওরা আলাদা আলাদা ক্লাস হলো, যে যাদের পৌলমী বাসু, ও আমার ওকা থেকে ছিল, আর একজন জয়তী, ও আমার ওডিসি ছিল। তো ওরা আমার জন্য খাবার রেখে দিত। এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে বারবার করে, আমি যেটা ক্লিয়ার করতে চাচ্ছি। তুমি 1 মাস ওডিসি শিখলে কলকাতায়, তারপরে তোমার টার্গেট হলো আমি ওডিসি নিয়ে রবীন্দ্র ভারতী পড়বো। এবার এই ধরো এই 10 মাস, আমি 10 মাস ধরবো, এই 10 মাস বা 11 মাস তুমি কি ওডিসি শিখোনি? সেটা নিয়ে তুমি এক্সাম দিলে? আমি 1 মাস শিখে, মানে আমার এক্সাম আর আন্টির সাথে দেখা হওয়ার মাঝখানে 1 মাস ছিল। হ্যাঁ। ওই 1 মাসে আমি ওডিসি শিখলাম, শিখে আমি এক্সাম দিলাম। এবং আমার মনে আছে অমিতা দত্ত ম্যাডাম ছিলেন, এক্সাম, তুমি খুব ভালো নাচো। আমি তখন ভাবলাম যে আমি 1 মাস শিখে নাচটা সেটাই বলছি, 13 বছর তুমি কথাক শিখেছো, সেই কথাকে ডিজার আউট, আর 1 মাস ওডিসি শিখে সেটা তো তুমি হয়ে গেলে। ইট ওয়াজ মাই ডেস্টিনি। একদম ডেস্টিনি। আর তারপরে তুমি ওখান থেকে কথাক স্পেশাল পেপার নিয়ে কমপ্লিট করে ওডিসি স্পেশাল পেপার নিয়ে কমপ্লিট করে জলপাইগুড়ি এলে। এবার তোমার জলপাইগুড়ি আসা মানে কি, আমি সেইভাবে জলপাইগুড়ি এভাবে রিটার্ন করিনি। আমার সবসময় মনে হয়েছিল যে আমি যদি কোনোদিন আমার নিজের ইনস্টিটিউশন, নিজের গ্রুপ শুরু করি, দেন আমি জলপাইগুড়িতে করব। আচ্ছা। আমার কাছে কলকাতায় এস্টাবলিশ করা অনেক অনেক বেশি স্কোপ ছিল। কিন্তু আমার সবসময় মনে হয়েছে যে না, আমি আই শুড সার্ভ মাই পিপল, আই শুড সার্ভ মাই স্পেস, মাই টাউন। এবং এখানে, কারণ আমি দেখেছি ওই সময় অনেকে যারা এখান থেকে শিখে রবীন্দ্রনাথে ভর্তি হয়েছে, বিশ্বভারতীতে ভর্তি হয়েছে, কেউ অন্য কোনো জায়গায় চলে গেছে এবং তারা ওখানেই সেটেল ডাউন হয়ে ফেরেনি। ফেরেনি। এবং আজকে জলপাইগুড়ি শহরে এটা একটা প্রবলেম যে আমাদের এখানে 12 ছেলেমেয়েরা তারা আর ফিরছে না। এবং ম্যাক্সিমাম বাড়ি আপনি দেখবেন যে মা বাবা আছে, ছেলেমেয়েরা বাইরে আছে। আমি বলছি না যে বাইরে যাওয়া উচিত না বা তাদের ক্যারিয়ার নিয়ে তাদের ভাবা উচিত না, কিন্তু ইটস আ প্রবলেম, অ্যান্ড ইটস মে নট দ্য প্রবলেম অফ অনলি জলপাইগুড়ি। অনেক নর্থ বেঙ্গলের শহর আছে যেখানে কিন্তু ভালো ছেলেমেয়েরা যারা বিভিন্ন ক্ষেত্রে ভীষণ ভালো রেজাল্ট করছে বা ভীষণ ভালো কাজ করছে, তারা কিন্তু তাদের শহরে আর নেই, কারণ সবাই বাইরে চলে গেছে। কখনো হয়তো শহরে এসে দেখা করছে, আবার চলে যাচ্ছে। তাহলে কল্পদ্বীপের প্রতিষ্ঠা কবে? কল্পদ্বীপের প্রতিষ্ঠা 2008-এ। আমি 2006 থেকে এখানে শেখানো শুরু করি। তখন নামকরণ করোনি স্কুলের? না, তখন নামকরণ করিনি। 6 থেকে শেখানো শুরু করি। ওডিসি শেখাচ্ছ? ওডিসি। তাহলে ওডিসি তোমার, তুমি বলছো গুরু পৌশলী মুখার্জি তোমার কাছ থেকে তুমি শিখেছো, তাহলে একটা গ্যাপ পড়ে যাচ্ছে কোথাও আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে ওখানে রবীন্দ্র ভারতী তুমি ওডিসি স্পেশাল পেপার নিলে, তাহলে পৌশলী মুখার্জিকে তুমি কন্টিনিউ ট্রেনিংটা কবে নিলে? আমি তখন দুটো একসাথেই হতো না, আমি তো তখন কলকাতায় রয়ে গেলাম।
আমি 2002 কলকাতায় গেলাম, আমি ওখানেই রয়ে গেলাম। দেন আমি Parallelly, simultaneously, হ্যাঁ, হ্যাঁ, দুটোই চলছে। দুটোই তা চলছে। কৌশলী মুখার্জির কাছে তুমি কতদিন শিখলে? আন্টি গত বছর মারা গেছে। টিল দেন চলছিল? আর দারুণ। আমি রবীন্দ্রনাথে থাকার সময় আমাদের ওখানে দুজন টিচার ছিলেন, যেমন ডক্টর পুষ্পিতা মুখার্জি, উনি আমাদের বিএ ডিগ্রি ক্লাস নিতেন, এবং গুরু মুরলীধর মাঝি। তো মাঝি গুরুজির কাছেও, উনিও মারা গেছেন, মাঝি গুরুজির কাছে আমি বহুদিন ওনার কাছে আমি ওনার স্টাইলটা একটু অন্যরকম, আমি ওইটা তালিমও নিয়েছি, যেহেতু ওটা ইউনিভার্সিটিতে হতো। সো বেসিক্যালি আই লার্ন ফ্রম বোথ অফ দেম, অ্যান্ড দেন পুষ্পিতাজি শেখাতেন। আচ্ছা, তাহলে কল্পদ্বীপের প্রতিষ্ঠা হলো সবই এই দিক থেকে হচ্ছে। ও, একটা প্রশ্ন থেকে আছে। ও, তার আগে জিজ্ঞেস করি, অমৃতা সেনগুপ্ত চেনো নিশ্চয়ই? অমৃতা ওয়াজ মাই স্টুডেন্ট, এবং অমৃতা যখন পেপারে নাম উঠলো ক্লাস 5 কি 6 সেন্টার ক্লাস থেকে, তখন ওর নামে জয় জয়, আমাদের ওদিকেই বাড়ি ওর। হ্যাঁ, তো ওর মা কদমদা গার্লসের টিচার। তো শুনলাম, তারপরে অমৃতা আমার কাছে পড়তে এসে প্রথম 2-3 দিনের মধ্যে ওর নাচের কথাটা বললো আমাকে। তারপরে ও, আমার মনে ছিল অনেকদিন পর আমাকে তোমার কথা বলেছিল, যে দাদা তুমি যদি কখনো কোনো প্রোগ্রাম দেখো তুমি ওনারটা দেখবা। আমাকে প্রথম এই কথা বলে, এই প্রথম আমি নামটা শুনলাম যে জলপাইগুড়িতে পম্পি পল একজন আছেন যিনি ওডিসির এত ভালো জায়গায় যাচ্ছেন। তখনও তোমার কল্পদ্বীপ সেভাবে গড়ে উঠেনি, চলছে। অমৃতা তো এখন আছে ওখানে, কলকাতা দিয়ে আছে। হ্যাঁ, এবার আরেকটা কথা আমি বাইরে জানতে পেরেছি, সেটা জিজ্ঞেস করি একটু। সেটা হচ্ছে যে সোর্স বলবো না, তবে এইটুকু বলি, তোমার একটা সিরিয়ালের অফার আসছিল, জানি না ঠিক না ভুল, মানে বাংলা সিরিয়াল। ইভেন মানে আমার হয়তো বা বাবা থেকে পেয়েছি, কারণ বাবা একটা সময় যাত্রায় অভিনয় করতেন। আচ্ছা, পুলিশে জব করার সঙ্গে সঙ্গে যাত্রা মোস্ট ডিফিকাল্ট ওয়ান। এন্ড বাবা মানে মামা বাড়ির ফ্যামিলি যেমন গান বাজনার সাথে ইনভলভ, তেমন বাবার বাড়ি ফ্যামিলি কেউ ওইভাবে করে কেউ গাইয়ে বা কেউ নাচে কেউ হয়ে ওঠেনি, বা নাটকের কেউ নেই, কিন্তু বাবার এইসবের প্রতি ইন্টারেস্ট ছিল। মানে স্যার হারমোনিয়ামে যে সবকটা রিড সা হতে পারে, আচ্ছা, মানে আপনি যদি কর্ড ভাবো, তাহলে তো সবগুলোই তো সা হতে পারে না, সবগুলোতেই সা বলতে পারো, তাই তো? পার্টিকুলারলি আমি যদি বিতে গাইতে, আমার এটা সা, যে সিতে গাইলে তো সাটা আলাদা হতে পারে, মানে সবগুলোই সা হতে পারে। একদম। সো এই ইনফরমেশনটা বাবা আমাকে প্রথম দেয়। আচ্ছা। তো ইভেন আমি বাবার অনেক আঁকা দেখেছি, কোনো কাগজে হয়তো কোনো কলকা এঁকেছে বা কোনো কিছু এঁকেছে। তো বাবার এসবে একটা ইন্টারেস্ট ছিল ছোটবেলা থেকে, যদিও পুলিশের জব আর একদমই আলাদা একটা জায়গা, একদমই আলাদা জায়গা, কিন্তু হয়তো সেখান থেকেই আমার মধ্যে এসে আমি আঁকা শিখেছি। ওই অফারটা কি আসছিল? অফারটা মানে আমি তখন মেবি আমার ফেস হয়তো ক্যামেরায় ভালো লাগে। আমার ইউনিভার্সিটিতে যখন আমি পড়তাম, তখন আমাদের যারা ড্রামা বা ভিজুয়াল আর্ট নিয়ে যারা পড়তেন, তাদের না ছোট ছোট শর্ট ফিল্ম বানাতে। আচ্ছা। সো তারা আমাকে বলতো, তুই করবি? হ্যাঁ, করবো। তো আই স্টার্টেড অ্যাক্টিং, মানে ওইগুলোতে অ্যাক্টিং করা। ওরা করতো কি, ক্যামেরা দিয়ে করতো? হ্যাঁ, একদম পুরো প্রপার ওদের একটা স্টোরি বানাতে হতো, যে এইটা স্টোরি, তার এই ক্যারেক্টার সেই ক্যারেক্টার অনুযায়ী চলছে, এবং এরকমই 2-3টে শর্ট ফিল্মে ওদের সাথে কাজ করলাম। দেন মিউজিক ভিডিও, কখনো নাচের মিউজিক ভিডিও, কখনো এমনি মিউজিক ভিডিও। আমি জানি না এই কথাগুলো এতদিন কেউ জানছে কিনা, আমি প্রথম স্টান্ট, দেন অ্যাডস, দেন আমি অ্যাডও কাজ করেছি। হ্যাঁ, ওয়াও। আমি বেশ কিছু, ইভেন দূরদর্শনে আমি একটা ছায়াছবির গান বলে একটা অনুষ্ঠান হতো, পুরনো বাংলা ছায়াছবির গানের উপরে, আমি 3 দিন সেটাতে অ্যাঙ্কারিং করেছি। তা বাদে একটা গ্রাউন্ড নেটওয়ার্ক চ্যানেল ছিল, সেখানে আমি একটা ট্যুরিজম শোতে আমি অ্যাঙ্কার হিসেবে কাজ করেছি। দেন একটা শর্ট ফিল্মে কাজ করেছি। আমার অনেক বন্ধুরা যারা কাস্টিং এও পরবর্তীতে চলে গেছে, এরকমই কিছু, মানে কয়েকজন আমাকে বলেছে, তুই এটা করবি, দেখ এই একটা সিরিয়াল আছে। কেন? নো, মানে আমি যখন ইনফ্যাক্ট আমি সত্যি কথা বলতে, আমি যখন দূরদর্শনে আমি কাজটা করতে শুরু করলাম ছায়াছবির গান, আমি দেখছি যে আমাকে ওখানে একটা টাইম
দেন আমাকে ওটা নিয়ে অ্যাঙ্কারিং খুব সহজ জিনিস নয়, কারণ যে একদম। অ্যাঙ্কার তাকে অনেক নলেজ রাখতে হবে। হুম, যে তাকে যেই টপিকটা দেবেন, সে নাচ হোক, গান হোক, ছায়াছবি হোক, ট্যুরিজম হোক, তাকে ওটা সহমত। সম্বন্ধে জানতে একদম, হবে। জানতে হবে। না জেনে শুধু স্ক্রিপ্ট পড়ে কোনো না। লাভ নেই। স্ক্রিপ্টকে পড়ে দিলেও কিন্তু আমি যদি না জেনে বলি সেটা একটা ওই কবিতা মানে হুম। কবিতাও লোকে জেনে বলে, জেনে হ্যাঁ বলে। এরকম নয়, রিডিং পড়ার মতো হয়ে যাবে দেন স্ক্রিপ্টটা। হুম, তো আমি যখন দেখলাম যে ওটা আলাদা একটা জোন, আই হ্যাভ টু বি ভেরি প্রেজেন্টেবল ইন ফ্রন্ট অফ ক্যামেরা। আমার পোশাক, আমার বলা, আমার অ্যাকসেন্ট, আমার নলেজ সব কিছু সেখানে ভিজিবল হবে। হুম, তো আর আমার নাচের জগৎটা একদমই আলাদা, সেখানেও এই সব কিছু রয়েছে, হুম। কিন্তু ইনভলভমেন্ট বোথ সাইডে করা মুশকিল। আর নাচের জগৎটা ছাড়তে চাওনি কোনোভাবেই? না। আর আমি তখন দেখছিলাম যে আমি তখন স্কলারশিপ পাই, ন্যাশনাল স্কলারশিপ, আচ্ছা। যেটা আমাদের মিনিস্ট্রি অফ কালচার থেকে দেয়। আচ্ছা। আমি সিনিয়র নার্সারি স্কলারশিপ আছে, ওটা পাই। তো আমাকে আমার টিচারই বললেন যে দেখ তুই এটা করছিস, ইউ আর ভেরি গুড ইন ইট, কিন্তু তোর নাচ এবং তোর এই এই যে মিডিয়াতে কাজ করা, এই দুটো একসাথে করা, তুই কিন্তু হয় মিডিয়ায় তোকে ভালো কাজ করতে হবে, ঠিক। হয় না হয় তোকে নাচে ভালো কাজ করতে হবে। তো এটা কিন্তু ডিফিকাল্ট, তুই নিজে ভেবে নে তুই কোনটা করবি। আজকেও যদি আমার কাছে কোনো মানে সেরকম অফার আসে যে কম্পিউটার হচ্ছে, এটা করবি, আমি করি, আমি করি না তা নেই, বাট আই এম আ ডান্সার ফার্স্ট। তো আচ্ছা, নাচকে প্রাধান্য দিয়ে তারপর তুমি ওটা রিজেক্ট করলে। এটুকুন বলি, তোমার সঙ্গে যতটুকুন কথা বলেছি, তোমার ভোকাল টিউন, তোমার প্রোনাউন্সিয়েশন অসাধারণ। আমি জলপাইগুড়িতে বিভিন্ন জনের সঙ্গে থাকি, আমি একজন খুব ভালো দর্শক বলে আমি নিজেকে মনে করি। আমি খুব শুনি, হ্যাঁ আমি শুনি, দেখি, দেখে খুব ভালো লাগে। তো আমি অনেকের ভোকাল শুনেছি, অনেকের প্রোনাউন্সিয়েশন শুনি, বাট তুমি এই দিকেও যদি যেতে, তাও তোমার ওদিকে দারুণ ভালো কাজ করতে পারতে। অভিনয় জগৎ তো ছিলই একটা, অবশ্যই ছিল, প্রেজেন্টেবিলিটির সব দিকে ছিল। একটা বিষয় থেকে যাচ্ছে, নাচের বিষয়ে কটা আমার খুব জিজ্ঞাসা, যে কারণে আজকে তোমার কাছে ছুটে আসে, মানে তোমার সম্বন্ধে জানবো শুধু একটা ব্যাপার থাকে, প্রচুর প্রশ্ন আমার মনের মধ্যে কিলবিল করে, সেগুলো কিছু উত্তর চাই। 1 মিনিট।